মাধ্যমে আমরা দেখেছি কটূক্তি এবং পাল্টা উক্তি, এর মধ্য দিয়ে একরকম নোংরামি সেটা চলমান আছে এখনো পর্যন্ত। একরকম অনলাইন মব নিয়ে আমরা আলোচনা করেছি অনেকবার, কিন্তু আমরা দেখছি যে এখন সেটা যেন পথে চলে এসেছে। এই সংঘাতটা গণঅভ্যুত্থানে একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে যারা একসাথে এক কাতারে দাঁড়িয়েছিল সেই ছাত্রদের মধ্যে কেন সংঘাত হবে এখন, এমন কি পরিস্থিতি আসলে এই ঘটনার নেপথ্যে কাজ করছে, এবং যে প্রত্যাশা আমাদের আছে গণতন্ত্রের উত্তরণের জন্য শুধু নির্বাচন না, গণতান্ত্রিক সহাবস্থান, সকলের একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আসলে আছে কিনা শুনি আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে। আমি তো এগুলো নিয়ে লিখছি প্রতিনিয়তই প্রায়। তো আমার এখন তো মব সন্ত্রাস যে জিনিসটা আমরা আশা করেছিলাম যে হয়তো এই সরকার আসার পরে এগুলোর নিয়ন্ত্রণ হবে কিংবা কিছু, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আর কি আমি খালি আপনার ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলি, গত 6 মাসে 135 জন মারা গেছে গণপিটুনিতে, 135। এটা অধিকার এরা এই সমস্ত। আচ্ছা, 30 জন মারা গেছে পুলিশ হেফাজতে, আর 65 জন মারা গেছে কারা হেফাজতে, মানে জেলখানায়। তো এইরকম একটা সিচুয়েশন, জিনিসগুলো হয়তো ওইভাবে আসেনি দেখে মানুষের মনে এখনো পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা বুঝতে পারছে না আর কি। এবং গত কয়েকদিনের যে ঘটনাগুলো, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে ওই সালাউদ্দিন আম্মার, সে মানে ছাত্রদের নিয়ে পিটাচ্ছে যে তুমি ছাত্রলীগ কিংবা এটা এই সমস্ত। তো এইগুলো হয় কি, যখন মানে আইনের শাসন না থাকে দেশে, সেই তারই প্রতিফলন এগুলো আর কি মানুষ। এবং আজকের থেকে আপনারা নিশ্চয়ই, মানে আমি যেহেতু একটু আপনাদের থেকে একটু সিনিয়র, সেই জন্য আমি তো এগুলো চোখের সামনে দেখা, এগুলো তো আমার ইতিহাস পড়তে হয়নি, আমি এগুলো সাক্ষী আর কি। সেই স্বাধীনতার পর, মুক্তিযুদ্ধের পর থেকেই যখন দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোর থেকে আমরা আর বেরোতে পারছি না। এর একমাত্র কারণ যে আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম, যে পাকিস্তানের শোষণ থেকে আমরা অব্যাহতি চাই, আমরা মানে সমতা ভিত্তিক সমাজ চাই, ন্যায় ভিত্তিক আইনের শাসন চাই, এইগুলাই ছিল মোটামুটি চাওয়া পাওয়া। কিন্তু স্বাধীনতার পরে যখন শেখ মুজিবুর রহমান সাহেব ফেরত আসলেন, উনি তো আমাদের জাতির জনক ছিলেন, পরে তার নেতৃত্বে আমরা সব মুক্তিযুদ্ধ করেছি। তো যাই হোক, মোটামুটি 1 বছরের মধ্যেই দেখা গেল যে মানে মানুষের যে প্রত্যাশা যেটা ছিল সেটা আর পূরণ হচ্ছে না। তখন এই নানান রকমের ভায়োলেন্স শুরু হলো। আর একটা জিনিস আপনি নিশ্চয়ই সাংবাদিকতার মধ্যে আছেন, লক্ষ্য করেছেন যে এইখানে যখনই যারা ক্ষমতায় আসে তাদের একটা ধারণা হয় যে আমি ছাড়া এই দেশ চলবে না, এবং আমাকে যেভাবে এগুলো ঠিক করতে হবে, এবং তাদের জনবিচ্ছিন্নতা শুরু হয় তখন থেকেই। তখন তারা সিকিউরিটি ফোর্সের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। সেই জন্য দেখবেন ওই পুলিশ, র্যাব, মানে কি বলে, রক্ষী বাহিনী, এই সমস্ত করো আর মারো সবাইকে, আমি কারো কথা শুনবো না। তো এই যে তারপর থেকে যতগুলো গণ আন্দোলন হয়েছে এ পর্যন্ত, সেই গণ আন্দোলন কিন্তু একটাই কারণ ছিল যে মানুষের প্রত্যাশা, যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ হচ্ছে না। সাধারণ মানুষ ওইভাবেই থাকছে, আইনের কোনো শাসন নাই। আপনি যদি ক্ষমতাসীনদের সঙ্গে থাকেন কেমন, তাহলে আপনার কিছু হবে না, এটা মোটামুটি গ্যারান্টি। আপনাকে পুলিশে ধরবে না, আপনাকে কোনো কোর্ট আপনাকে কোনো কিছু করতে পারবে না। আর আইন, আমি সবসময় এই কথা বলি যে এখানে বিচার এবং আইন সব কিছুই প্রয়োগ হয় ওই গরিব, দুর্বল, যাদের টাকা পয়সা নাই, যাদের রাজনৈতিক কোনো ক্লাউড নাই, তাদের উপরে এটা মানে। সেক্ষেত্রে আপনি, এই সরকার দায়িত্ব নিয়েছে এখনো 6 মাস হয়নি, তো আপনি কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? না, আমরা তো আশা করেছিলাম সেটা, তো আশা করেছিলাম। যেমন আমি এই সময় জুলাইয়ের কথাটা বলি, মানে সত্যি কথা বলতে কি, শেখ হাসিনার দুঃশাসন থেকে, মানে আমি নিজেই দেশ থেকে, মানে আমাকে তো কয়েকবারই, মানে প্রতিটা সরকার, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, মানে তাদের চক্ষুশূল হওয়াতে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছিল।
তো আমাকে ডিজিএফআইতে নিয়ে গেছে 2 বার। শেখ হাসিনা 14-15 বছর আমাকে কোনো প্রেস কনফারেন্সে যেতে দেয় নাই। তো এগুলো তো আমি অভ্যস্ত এগুলোতে, কেমন? তো আমার কথা হচ্ছে যারা সাংবাদিক হবে তাদের কাজ হবে, তাদের প্রথম মেন দুইটা কাজ। একটা হলো তারা ক্ষমতাকে প্রশ্ন করবে, এটা হলো সাংবাদিকের 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ দেশের যে সাধারণ মানুষ যাদের ভয়েস নাই, যারা দুর্বল, তাদের স্বার্থকে প্রমোট করা। মানে তারা তো আর ক্ষমতাসীনদের কাছে যেতে পারে না, বিকজ ওই ক্ষমতা তো তাদের নাই, কিন্তু সাংবাদিকরা যেতে পারে। তো সাংবাদিকদের কাজ হলো সেইটা তাদের এই আকাঙ্ক্ষাগুলো বা তাদের দাবিগুলোকে মানে ক্ষমতাসীনদের সামনে তুলে ধরা। তো যে সেই জিনিসটা হচ্ছে না দেখেই, এবং সাংবাদিকতা তো আর ওই অর্থে নাই দেশে এখন ওইরকম, মানে ওইরকম সাংবাদিকতা নাই এখন, সত্যি কথা বলছে। তারও কারণ আছে, সেটা হয়তো পরে আলাপ করব। তো এখন যে জিনিসটা হচ্ছে যে 6 মাস আমরা আশা করেছিলাম যে জুলাই এত বড় আন্দোলন হলো, এত লোক মারা গেল, এবং হয়তো একটা সত্যিকার অর্থে একটা আমূল পরিবর্তন আসবে। কিন্তু এরপরে ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, আমরা তো সবাই, উনি আমাদের খুবই শ্রদ্ধেয় ব্যক্তি একজন, কিন্তু 2 মাসের মাথায় শুনলাম উনি নিজে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সমস্ত ওনার বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নিচ্ছে। উনি ওনার আপন ভাইয়ের ছেলেকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি চাকরি দিলেন। তারপরে উনি গ্রামীণ ব্যাংকের থেকে ওনার মানে প্রিয় যারা, তাদেরকে এনে বড় বড় চাকরি দিচ্ছেন। তো এইগুলো তো স্বজন প্রীতি। তো আমি বললাম, আমি তখন লিখলাম যে তাহলে শেখ হাসিনার সাথে ওনার পার্থক্যটা কি? শেখ হাসিনা আসলেও বা ক্ষমতায় যারাই আসে, সে এরশাদ আসুক আর খালেদা জিয়া আসুক, তারা এসেই প্রথম যে কাজটা করে, তাদের বিরুদ্ধে যত মামলা হয় সব তুলে, কেউ আর মামলা করতে পারবে না। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা সেটাই, তারপরে ইউনূস সাহেবের কী করলো না করলো সেটা তো সবাই জেনে গেছে আর কি। এখন উনি নিজের স্বার্থ ছাড়া আর দেশের স্বার্থ উনি কোনো, আর শেষ যে সর্বনাশটা করলো দেশের, এই যে আমেরিকার সঙ্গে এই চুক্তিটা করে, কেমন? তো আমরা আশা করেছিলাম যে এইখান থেকে বিএনপি সরে যাবে, সরে যে পরে দেখা গেল যে না, তারা তো সরেইনি, উল্টা এটাকে আরো এন্ডোর্স করছে। আচ্ছা, আপনি চুক্তি নিয়ে বলছেন, কিন্তু এমনিতে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সমালোচনাগুলো আপনি করছেন, সেই সমালোচনাগুলো আমরা এর আগেও শুনেছি। শেখ হাসিনার সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কোনো তফাৎ আপনি দেখেন কিনা? আপনার চোখে কোনো তফাৎ আছে কিনা? না, আমি সেই কথাটাই বললাম যে আমরা যে কোয়ালিটেটিভ যে চেঞ্জগুলো মানে চেয়েছিলাম, সেটা আমরা আর পাই নাই। তার কারণ তখনও ওই আওয়ামী লীগের যারা বড় বড় নেতা টেতা ছিল, তাদের পয়সা কড়ি ছিল, তারা কেমনে দেশ থেকে চলে গেল সব। ওই এটা কিন্তু ইউনূস সাহেব ক্ষমতায় থাকতেই এটা হয়েছে। তো এটার কোনো জবাব নাই যে, আচ্ছা, প্রথম কথা হলো আপনি যখন সেটা গেল, কিন্তু শাসন আমলের কোনো তফাৎ আপনার কাছে আছে কিনা? শাসন আমলে কি তখন একটা জিনিস কি, শেখ হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিল, তো ফলে দিন দিন যাদের হয় স্বৈরাচারী হয়ে উঠলো, তারপরে আইন কানুন মানত না কোনো কিছুই। কিন্তু ইনি 2 মাসের মাথায় এসেই এই সমস্ত বেআইনি কাজগুলো সে করতে থাকলো। তার গ্রামীণ ব্যাংকের যত রকমের সুযোগ সুবিধা এগুলো, তারপরে এসে কি দেখলাম, এই যে বিএনপি সরকার আসলো যখন, দেখেন আমি আই ওয়াজ সো শকড আর কি, যে তারা সংসদে 2টা আইন পাশ করলো। একটা হলো যে বিচার বিভাগের যে মানে স্বাধীনতাটা, সেটা তো আমাদের সবারই কাম্য ছিল যে এটা হবে। তো অন্তর্বর্তী সরকারের সময় কাজটা করেছিল যে তারা বিচার বিভাগের যে সেক্রেটারিয়েট হবে ওটা, পৃথক সচিবালয়, হ্যাঁ, ওটা তারা করলো, এবং বিএনপি ক্ষমতায় আসার পরে এটা বাতিল করে দিল। আর একটা যেটা করলো, ব্যাংক সংশোধনী আইন 2026 মানে তারা পাশ করলো। সেইখানে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা ছিল, যেটা ইউনূস সাহেব করছে, সেইগুলোকে এন্ডোর্স করলো। তার চেয়েও বড় কথা যে তাকে 5 বছরের জন্য কর মওকুফ করে দিল ব্যাংকের। তো আমার কথা হচ্ছে যে একটা মানে তার পরে হিসাব করে দেখা গেল যে 200 কোটি টাকা করে তাদের কর আসে, কেমন? আচ্ছা, আপনার আপত্তি এই জায়গাটা যে তাদেরকে ডক্টর ইউনূসের করটা 5 বছরের জন্য মওকুফ করা হয়েছে না, আমি এটা ব্রেকডাউনটা না দিলে আপনার দর্শকেরা বুঝতে পারবে না। 200 কোটি টাকা মানে কি 5 বছরে 1000 কোটি টাকা। তো 1000 কোটি টাকা তো এটা সরকারের মানে কোষাগারে যেত, মানে এটা রেভিনিউ ইনকাম, তাই না? আচ্ছা, তো এখন সেটা সে না করে সে এইগুলা সে তুলে নিল। এখন এই 1000 কোটি টাকা যে ঘাটতি হবে, এটা কোত্থেকে আসবে?